আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের ইংলিশ পেইড ব্যাচের যে লাইভ ক্লাসটা ছিল সেইটা আমরা একটু সমস্যার কারণে নিতে ব্যর্থ হয়েছি। ঠিক আছে, আমরা আমাদের স্টুডেন্টের সাথে আমাদের কথা হয়েছে এবং তাদের সহমত নিয়েই আমরা আজকে রেকর্ড ক্লাস করতেছি। তো এই রেকর্ড ক্লাসের মাধ্যমে আমাদের যারা পেইড ব্যাচে নাই তাদেরকে একটা সুবিধা হয়ে গেল, আমাদের ন্যারেশনের প্রথম ক্লাসটা উন্মুক্ত করে দিলাম আমরা ইউটিউবে। ঠিক আছে, আচ্ছা কোনো সমস্যা তো নাই না? আমাদের দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে আমাদের যে ইংলিশ ব্যাচ শুরু হয়েছে একটা পেইড ব্যাচ, সেই ব্যাচে আমাদের প্রথম ক্লাস হলো আজকে ন্যারেশনের উপরে। এই ন্যারেশনের উপরে আমরা আজকে কথা বলবো। তো দেখুন, ন্যারেশন হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে উক্তি। এইটা আমাদের সবাই জানার উচিত, উক্তি। এই ন্যারেশনের একটা ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম আছে, সেটা হচ্ছে স্পিচ। ন্যারেশন জিনিসটা কি বলতো? একটা উক্তি, একটা বক্তার বাক্য, মানে বক্তা কি বলতেছে, একটা বক্তার ভাষা, বক্তার কথা বলা, ঠিক আছে, একটা বক্তব্য, সবগুলোকে আমরা ন্যারেশনের ভিতরে কি করতে পারি? ইনক্লুড করতে পারি। এই ন্যারেশনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে। একটা হচ্ছে ডিরেক্ট, একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্ট এবং ইনডিরেক্ট এই দুইটা হচ্ছে আমাদের কি বলতো প্রকারভেদ। এখন তোমাকে আমি যদি বলি ভাই ডিরেক্ট ন্যারেশনটা কি আর ইনডিরেক্ট ন্যারেশনটা কি? ন্যারেশন মানে তো কথা বলা, সেটা আমরা জানি। এখন ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে যার কথা সে ব্যক্তির সপক্ষে, মানে সে নিজেই বলতেছে, নিজের কথা নিজেই ব্যক্ত করতেছে, সেটা হচ্ছে কি বলতো? ডিরেক্ট। যদি মনে করো আমরা একটা উদাহরণ দিই, ঠিক আছে, মনে করো তোমার বাবা, এটা হলো তোমার বাবা, তোমার মা, ঠিক আছে, দুইজন মানুষ, আর মাঝখানে তুমি তাদের সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান তো। আচ্ছা, বাবা আর মা মনে করো গন্ডগোল করছে, বাবা আর মা গন্ডগোল করছে। এখন তারা দুইজন কথা বলবে না, তারা দুইজন কি একে অপরের সাথে কোনো কথা বলবে না। এখন বাবা একটা কথা প্রয়োজন মায়ের সাথে বলতে হবে, বলবে কি যে বাজার থেকে কি আনবো, বাজার থেকে আমি কি আনবো, মনে করো আনতে তো হবে কিছু, কেন মানে খাবে কি। এখন মায়ের সাথে তো গন্ডগোল, মা কিছু, মাকে কিছু বলতে পারতেছে না। এখন তোমার বাবা কি করলো, তোমাকে বলতেছে এই উমুক তুমুক, তোমার যে নাম সেটা, এই শোন না, তোর মায়ের কাছে বল কি আমি বাজার থেকে কি আনবো, আমি বাজার থেকে কি আনবো, মায়ের কাছে শোন। এখন তুমি কি করবা? তোমার মাকে গিয়ে বলবা, তুমি তোমার মাকে গিয়ে কি বলবা? মা, বাবা বলছে কি বাজার থেকে তিনি কি আনবেন সেটা শুনেছে। এই যে তোমার বাবার কথাটা যে তোমার বাবা তোমার সাথে বললো যখন, তখন সেটা কি বলতো? ডিরেক্ট স্পিচ। আর যখন তোমার বাবার কথাটা তুমি মাঝখানে একটা মাধ্যমের হয়ে মায়ের কাছে পৌঁছে দিচ্ছ, বাবার কথাটা ট্রান্সফার করে তোমার মায়ের কাছে পাঠাচ্ছ, এই সময় যে কাহিনীটা ঘটলো সেটা হলো ইনডিরেক্ট। ঠিক আছে, সেটা কি? ইনডিরেক্ট। তার মানে যার কথা সে বললে ডিরেক্ট, আর যার কথা সে বাদে অন্য কেউ বলে সেটা কি? ইনডিরেক্ট। এইটা হচ্ছে ন্যারেশনের দুটো প্রকারভেদ। ঠিক আছে, এটা একটা জাস্ট উদাহরণ ছিল, তোমরা চাইলে লিখে নিতে পারো, আবার নাও লিখে নিতে পারো, ব্যাপার না। ওকে, এখন দেখো আমাদের পরীক্ষায় কি পড়ে, পরীক্ষায় ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে, ওইটাকে আমাদের ইনডিরেক্ট ন্যারেশনে কি করতে হয় বলতো? কনভার্ট করতে হয়। ঠিক আছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যেতে হয়। এখন এইটা আমরা কিভাবে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের চারটা পরিবর্তন করতে হয়, সেটা আমরা পরে আসছি। তার আগে আমরা একটা বাক্য, একটা ন্যারেশনের সাথে পরিচিত হই। দেখো বললো কি, সুমন সে ইট, কমা ইনভার্টেড, হি বা আই, এবার আই দিলাম, আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। সুমন সেইড আই লাভ হিম, সুমন কি বললো? আমি তাকে ভালোবাসি। এখন সুমনের কথাটা সুমন মনে করো আমাকে বললো, সুমন কাকে বলতেছে? এটা আমাকে বলতেছে।
এখন আমি আমার কথাটা যখন অন্য একজনকে, অর্থাৎ তোমাদের ভিতরে কারো একজনের সাথে আমি বলবো যে সুমন এটা বলছে, সুমন বলছে কি যে আমি তাকে ভালোবাসি, সুমন এরকম, কিন্তু সুমন আমাকে বলে দিয়েছে, তখন আমরা সেটা কি করি, ফ্রেন্ডদের মাঝে একটা একটা করে সবার সাথে বলে দিই সুমন বলছে আমি তাকে ভালোবাসি। ঠিক আছে, সুমন তাকে ভালোবাসে এই বলে, সুমন তাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি কিন্তু আর বলবো না আমরা। মনে করো এটা যখন সুমন বলতেছিল আমাকে, তখন সে বলতেছিল আমি তাকে ভালোবাসি, বাট সুমনের কথা যখন আমি অন্যজনের সাথে বলবো তখন আমি কি বলবো, সুমন তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে, তখন এই আই কিন্তু সুমন হয়ে যাবে, আই সুমন হয়ে যাবে, সুমন হবে না, সুমনের প্রোনাউন হিসেবে হি হিসাবে বসবে। সেসবগুলো আমরা পরবর্তীতে দেখবো, সেটা আমাদের বিষয় না। আমরা এখান থেকে যেটা শিখবো সেটা হচ্ছে এইখানে সুমন হচ্ছে কি বলতো, মূল বক্তা। সুমন কি আমাদের মূল বক্তা, আর লিসেনারের কিন্তু এখানে কোনো উল্লেখ নেই। লিসেনার এখানে আমি হিসাবে ধরে নিয়েছি, লিসেনার মানে কি, যে শুনতেছে, ঠিক আছে, শ্রোতা। আর মূল বক্তা মানে কি, স্পিকার। স্পিকার আর লিসেনার দুইটা পার্ট থাকে, ন্যারেশনের দুইটা পার্ট, একটা স্পিকার একটা লিসেনার। যার মুখ দিয়ে কথা বেরোচ্ছে সে হলো স্পিকার, আর যে শুনতেছে, যেখান থেকে শুনতেছে সেটা হলো কি, লিসেনার। আঁকা দিতে পারি না, ওই মুখ আর কানের ছবি আঁকা দিতে এরকম হয়ে গেছে, বাদ দাও। তাহলে আমরা কি বুঝলাম, বক্তা পেয়েছি আর লিসেনারটা ধরে নিলাম, যখন থাকবে না তখন কিন্তু আমাদের ধরে নিতে হবে। আচ্ছা, এখানে আমাদের মূল বক্তা আর কমা কোটেশনের বাইরে যে ভার্বটা থাকবে, কমা কোটেশন বা ইনভার্টেড কমা, এই যে বাইরের অংশে, এটা বাইরের অংশটা সামনেও থাকতে পারে পিছনে থাকতে পারে, সেখানে যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি ভার্ব, রিপোর্টিং ভার্ব। ওকে, রিপোর্টিং ভার্ব। আর পুরো কমা কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটা আছে, পুরো কমা কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটা আছে এটার নাম কি, রিপোর্টেড স্পিচ। কি হয় স্পিচ, রিপোর্টেড স্পিচ। বোঝা গেছে? এই দুইটা পার্ট সম্পর্কে তোমাদের একটু সম্যক ধারণা থাকার প্রয়োজন আছে, তা আমি বলে দিলাম। এটা কিন্তু আমি মুছে দিচ্ছি। চলো আমরা রুলের ভিতরে চলে, এটা মুছে দিই, পুরো ক্লিন করি। ওকে, এবার দেখো আমরা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করব। একটা ডিরেক্ট স্পিচকে আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে চাই, সেজন্য আমাদেরকে কি করতে হবে বলতো, চারটা জায়গায় পরিবর্তন আনতে হবে, চারটা জায়গায়। নাম্বার 1, পারসন চেঞ্জ। কি করতে হবে, পারসন চেঞ্জ করতে হবে। আমরা কিন্তু রাইট ট্রান্সফার ভার্বের ক্লাসটার ভিতরে বলেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই রাইট ট্রান্সফার ভার্ব দুটো দেখবা, ওই ক্লাস দুটো অবশ্যই দেখবা, কারণ আমরা কিন্তু ওইটার মধ্যে লাস্ট ক্লাস, ওইটা কিন্তু আমরা আলোচনা আনবো না, ঠিক আছে। পারসন চেঞ্জ করছে, পারসন আমরা কি করতে হবে, চেঞ্জ করতে, পারসন সম্পর্কে ওই ভিডিওর ভিতরে ভালোভাবে বলে দেওয়া ছিল। এবার দেখো, এই 2 নম্বরে আমরা ভার্ব চেঞ্জ করব। কি চেঞ্জ করব, যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা চেঞ্জ করব। 3 নম্বরে হচ্ছে আমরা টাইম চেঞ্জ বা কিছু বিবিধ পরিবর্তন, এটার নাম লিখি আমরা বিবিধ পরিবর্তন। বিভিন্ন ধরনের শব্দ থাকলে, একটা ধরনের শব্দ থাকলে আরেকটা শব্দ লিখতে হয়, এটার আমরা নাম কি দেব, বিবিধ পরিবর্তন। 3 নম্বর অপশন। আর 4 নম্বরে বয়রসি ধ, বিবিধ। নাম্বার 4 সেটা হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন। ইনভার্টেড কমাটা থাকবে না, ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে, ঠিক আছে, ইনভার্টেড কমাটা থাকবে না। ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা থাকে, কিন্তু ইনডিরেক্ট স্পিচে কি আমাদের সেই ইনভার্টেড কমাটা থাকবে না, উঠিয়ে দিতে হবে। এই যে চারটা ডিরেক্ট স্পিচের, এই চারটা জিনিসকে পরিবর্তন করে আমাদের ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফার করতে হবে। তাহলে চলো আমরা এক একে দেখি কি কোনটা কিভাবে কখন কি করে আমাদের পরিবর্তন করতে হবে। চলো মুছে দিলাম প্রত্যেকটা পেজ। আমি যেটা বোর্ডে লিখবো সেটা তোমাকে অবশ্যই খাতায় লিখতে হবে বলেছি, কিন্তু যত সুন্দরভাবে নোট সাজাতে পারো আর কি। ওকে, পারসন চেঞ্জ করবো এবার আমরা। নাম্বার 1 আমাদের চেঞ্জগুলোর ভিতরে নাম্বার 1 ছিল কি, নাম্বার 1 পারসন চেঞ্জ। আমরা এবার পার্টে পার্টে দেখবো কখন কিভাবে কি চেঞ্জ করতে হবে। পারসন চেঞ্জ আমাদের এটা হবে ন্যারেশনের একদম বেসিক ক্লাস। আজকে বেসিক ক্লাস, কালকে ফাইনাল ক্লাস, দুইটা ক্লাসে কিন্তু আমাদের কি হবে বলতো, ন্যারেশন ক্লাস শেষ হবে। তো আমাদের পারসন চেঞ্জ হচ্ছে কিভাবে দেখো, পারসন চেঞ্জ না প্রথমে যেটা দেখতে হবে,
আমরা একটা সাবজেক্ট আমরা একটা আগে লিখি, ওই যে প্রথমে যে সেন্টেন্সটা লিখছিলাম ওইটা লিখি সুমনের নাম দিয়ে। সুমন said to me, এখানে মিটা উল্লেখ করে দিলাম। সুমন said to me, কমা ইনভার্টেড কমা কি I love him। এই সেন্টেন্সটা এখন আমাদের কি করতে হবে দেখো, পার্সন পরিবর্তন মানে কি? পার্সনটা হচ্ছে এইখানে যে সাবজেক্ট থাকবে, ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্ট থাকবে সেই পার্সনটাকে চেঞ্জ করতে হবে, আর কারো না, জাস্ট একেই চেঞ্জ করতে হবে। একে দেখি ইনভার্টেড কমার বাইরে কোনো চেঞ্জ হবে না, এ যে আছে সে থাকুক, ব্যাপার না। এখানে আমাদের পার্সনের কোনো কাহিনী না, আমাদের পার্সনের কাহিনী হবে কমার ভিতরে, কোটেশনের ভিতরে। তো চল, এই যে আমাদের ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা, ইনভার্টেড কমার ভিতরে করে লিখি রিপোর্টেড স্পিচের, রিপোর্টেড স্পিচ মানে বোঝো, রিপোর্টেড স্পিচ মানে বোঝো না, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এই যে আমাদের রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা মানে এটা কিন্তু সাবজেক্ট ফার্স্ট পারসন যদি হয়, ফার্স্ট পারসন আমরা চিনি আমি, ঠিক আছে, বলি না আমি আর তুমি পৃথিবীর সবকিছু তছনছ করে হলে আমাদের ভালোবাসাকে জিতিয়ে নেব, ওই যে সে আমি আর তুমি, সে আমির, আমি আর আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন, আই উই, এগুলো কিন্তু এখন ছোটবেলার কথা লিখবো নাকি? লিখবো না। আই আম ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পারসন তুমি তোমরা, বাকিরা সব থার্ড পারসন, ব্যাপার না। আচ্ছা, ফার্স্ট পারসনে যদি থাকে এইখানকার সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা চেঞ্জ করে কি করব বলো তো? সেটা আমরা রিপোর্টেড ভার্বে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। সেখানে আমাদের কি হবে? রিপোর্টেড ভার্বের সাবজেক্ট চলে আসবে। যদি কমার ভিতরে সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে আমরা যখন সেটাকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব সেক্ষেত্রে এর পরিবর্তে রিপোর্টিং যে ভার্বের যে বক্তাটা আছে না, সাবজেক্টটা আছে না, এর নাম বসে যাবে, এর নাম বসে যাবে। যেমন ধরো আমাকে বলা হয় এই সেন্টেন্সটার কি ইনডেট করো, তখন সেক্ষেত্রে এই সেন্টেন্সটাকে যদি আমি ইনডেট করতে যাই তখন আমাদের সেন্টেন্সটা কেমন হবে বলো তো? যে সুমন সেইট আর বলা যাবে না, সেইট টু থাকলে এটা একবার বলে দেই, সেইট টু থাকলে টোল্ড লিখতে হয়, এগুলো পরে আবার আসবে। টোল্ড, সুমন টোল্ড মি, কমা কিন্তু থাকবে না, কোটেশনও থাকবে না, যেহেতু এটা অ্যাসেপ্টিভ সেন্টেন্স তার পরিবর্তে এটা ড্যাট থাকবে। এখন কিন্তু এটা জাস্ট উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, এগুলো কোনটার ক্ষেত্রে কি আমরা সব ডিটেলস বলবো, কোনো সমস্যা নেই, কোনো ভয় পাওয়ার কারণ নাই। দেখো, সুমন টোল্ড মি দ্যাট, এই যে আই আছে, আই কি ফার্স্ট পারসন না? তাহলে আমরা যদি ফার্স্ট পারসনে পরিবর্তন করব কি দিয়ে? রিপোর্টেড ভার্বের এই সুমনকে বসাতে হবে, দ্যাট সুমন। এখন আমার কথা হচ্ছে সুমন লাভস। এবার দেখো এখানে কিন্তু লাভ ছিল না, লাভ ছিল এস বাই এস ছিল না। কেন ছিল না? কারণ সামনে ফার্স্ট পারসন ছিল তাই। এখন এইখানে আমরা এস বাই এস দেবো কেন? আগে কি ছিল ওটা আমাদের মেটার না, বর্তমান যে সুমন যে লিখছি এই সুমন আমাদের কি বলতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বাই এস যোগ করে দিতে হবে। দেওয়ার পরে শেষে হিম যোগ করে দেব, হিম। এখন কথা হচ্ছে আমাদের দ্যাটের পরে এইখানটাতে আমরা যেহেতু সুমনের নাম আগে একবার ইউজ করা হয়েছে, তাই এখানে সুমন লেখা যাবে না। আমরা সুমন না লিখে এখানে কি লিখবো? হি লিখবো, কারণ হিও তো আমাদের সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কি এরপরে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, নারেশনের প্রথম রুলটা শিখে ফেললাম। এবার দেখো যদি আমার সেকেন্ড পারসন হয়, এইটা এখানে মনে করো লেখা আছে ইউ লাভ হিম, তুমি তাকে ভালোবাসো। এখানে মনে করো ইউ আছে, ইউটা কি আমাদের সেকেন্ড পারসন না? যখন আমার সেকেন্ড পারসন থাকবে সে সময় রাইট রিপোর্টেড ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে। রিপোর্টেড ভার্বের কি অবজেক্টটারে এখানে বসাতে হবে। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা এখানে কিন্তু সমানকে আবার মুছে দেব। আমরা ওখানে ইউ ইউজ করছি না, ইউ মানে কি? ইউ হলো আমাদের সেকেন্ড পারসন, ওই সেকেন্ড পারসনটারে আমরা এখানে কিন্তু বসাবো।
সেকেন্ড পার্সনটা কি এইখানে বসাবো। তো মনে করো সেকেন্ড পার্সনের জন্য কি হবে, রিপোর্টেড ভার্বের কি অবজেক্ট, অর্থাৎ যে ব্যক্তি শ্রোতা। এখানে কি আছে, মি আছে না, মি আছে। তো মি লাভ সিন তো হয় না, এইখানে এটা মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে, অবজেক্ট ফর্মে আমরা এটাকে সাবজেক্ট ফর্মে ট্রান্সফার করব। মি এর পরিবর্তে কি লিখতে হয়, আই লিখতে হয়। এবার আই লেখার ফলে এইখানে কিন্তু এস ছিল না, এইখানে আর এস লেখা যাবে না, কারণ আই তো আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাই এখানে এস বাই এস হবে না। তাহলে কিভাবে কি পরিবর্তন হচ্ছে, ফার্স্ট পারসন থাকলে রাইট রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী, আর সেকেন্ড পারসন হলে কি রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী। আচ্ছা ওই যে থার্ড পারসন থাকে, থার্ড পারসন যদি থাকে নো চেঞ্জ, কমার ভিতরে যা থাকবে হুবহু তাই বসে যাবে, কমার ভিতরে যা থাকবে হুবহু তাই বসে যাবে। একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা। এখন সুমন সাইড টু মি হি, হি কি বলতো থার্ড পারসন সিঙ্গুলার নাম, সরি থার্ড পারসন, তো এই থার্ড পারসন, তাহলে থার্ড পারসন হয়েছে, থার্ড পারসন হলে কি হবে, ইনডিরেক্ট করার সময় কোনো চেঞ্জ হবে না, হি হি থেকে যাবে। এখানে কি হবে তাহলে অ্যানসারে হিটা কি হবে, হি হয়ে যাবে। আমরা কিন্তু জাস্ট একটা উদাহরণ দিয়ে তিনবার চেঞ্জ করে ফেলবো, তোমাদেরকে একটা রুল বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের বুঝতে পারছো তো যে আমাদের পার্সন পরিবর্তনটা কিভাবে করতে হবে। এবার দেখো দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, এটা আমাদের এই একটা রুল এখানে এইটুকু, আর দ্বিতীয় একটা এক্সট্রা কথা বলবো সেটা হলো উই। উই নরমালি কি বলতো ফার্স্ট পারসন না, এটা এটা কিন্তু ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হবে, কিন্তু ফার্স্ট পারসন হলে তো আমাদের কি ছিল, রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী বসার কথা ছিল না। এই যে উই আমাদের কিন্তু ফার্স্ট পারসনের ভিতরে, সেই হিসেবে কি রিপোর্টেড ভার্বের সাবজেক্ট হিসেবে বসার কথা ছিল, বাট এটা রিপোর্টেড ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে না। কখন, এটা নো চেঞ্জ হবে, কি হবে, নো চেঞ্জ হবে। উই আছে কিন্তু উইটা কি হবে না, চেঞ্জ হবে না, নো চেঞ্জ হবে। কখন, তার জন্য এক নম্বর শর্ত হচ্ছে মানব জাতি বোঝালে। উই যদি, উই দ্বারা যদি মানব জাতি বোঝায়, উই শব্দটা দ্বারা যদি মানব জাতি বোঝে, যদি বলা হয় সুমন সেড টু মি উই আর মর্টাল, আমরা কি মরণশীল। এখন ওই উই দ্বারা কি বোঝাচ্ছিল বলতো, মানব জাতিকে বোঝাচ্ছিল, উই আর মর্টাল। এখানে এই যে উই আর মর্টাল, এই যে বাক্যটা, এখানে কি উই দ্বারা কি বোঝায় বলতো, মানব জাতি বোঝায় না। তার মানে কি এইখানে আমাদের সুমন সেড টু মি দ্যাট উই আর মর্টাল ডিরেক্ট বসে যাবে, আর এর জায়গায় শুধুমাত্র কি হবে বলতো, আর এটা আর কি আমাদের বলতো চিরঞ্জীব কথা, তাই এটারও আবার কি হবে না, চেঞ্জের পরিবর্তন হবে না, তাহলে এটা কি ডিরেক্ট বসে যাবে। উইটা তো এক কথায় কি উই উই থেকে যাবে। দুই নম্বরে আরেকটা জিনিস হচ্ছে সাবজেক্ট ও অবজেক্টকে বোঝালে, বলা হলো সুমন সেড টু মি উই আর গুড বয়, সুমন সেড টু মি উই আর গুড বয়। মনে করো এটার বাদ উই আর গুড, উই আর গুড, ঠিক আছে, এটা যদি বলি আমরা ভালো, সুমন সেড টু মি, এখানে উই দ্বারা কাকে বোঝাচ্ছে বলতো, সুমন এবং আমি দুইজন মিলেই কিন্তু ভালো, সাবজেক্ট এবং অবজেক্ট মিলে তাই কিন্তু ভালো হয়েছে। তাহলে এই উই দ্বারা কি সাবজেক্ট এবং অবজেক্ট দুজনকেই বোঝাচ্ছে, আর এইখানে উই দ্বারা কি মানব জাতিকে বোঝাচ্ছে। উই যখন এই দুই ধরনের কাজ করবে, সাবজেক্ট অবজেক্ট বোঝাবে আর কি করবে, মানব জাতি বোঝাবে, সেক্ষেত্রে এই উই এর কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে কি উই নো চেঞ্জ, উই আমাদের এই অ্যান্সার লেখার সময় উইটা কি উই থেকে যাবে, উইটা উই থেকে যাবে। তাহলে বোঝা গেল তো ভাইয়া, আমরা এই যে আমাদের পার্সনের পরিবর্তন, ঠিক এইভাবে আমরা শুধু পার্সনের পরিবর্তন করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে ফেলছো, আশা করি বুঝে ফেলছো। আরো একবার রিপিট করি, ফার্স্ট পারসন থাকলে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট হিসাবে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টেড ভার্বের অবজেক্ট হিসাবে, ঠিক আছে, এই অবজেক্ট হিসাবে, আর থার্ড পারসন থাকলে তো চেঞ্জ করা লাগবে না, এখানে যা বসবে তাই আমরা এখানে বসিয়ে দেবো। উই এর ক্ষেত্রে আমরা শুধু একটু ব্যতিক্রম দেখছি, সেটাও তোমরা আশা করি বুঝে ফেলেছো। ঠিক আছে, আমাদের পার্সনের চেঞ্জ কিন্তু শেষ, আমরা 4 ধরনের চেঞ্জ করব বলছি, তার মানে পার্সনের চেঞ্জ শিখে গেছি, পার্সনের চেঞ্জ শিখে ফেলছি। ওকে, এবার আমরা যাব 2 নম্বরে। আমাদের 2 নম্বর হলো ভার্ব অথবা টেন্স চেঞ্জ, একই কথা, ভার্ব চেঞ্জ দেও যা, টেন্স চেঞ্জ দেও এস এ এন জি। ভার্ব অথবা টেন্স চেঞ্জ কিভাবে করতে হয় বলো তো, কিভাবে করতে হয়।
রিপোর্টিং স্পিচের ভার্ব, এবার আমরা সেই একই সেন্টেন্স আবার লিখব। আমরা আজকে সুমনকেই পেয়ে বসেছি। সুমন, একই উদাহরণ দিয়ে শেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সুমন said to me, I love him। এটাই ছিল না? এটাই ছিল। সুমন said to me, I love him। উদাহরণটাকে লিখে নিলাম। এবার দেখো, আমাদের প্রথম নিয়ম হচ্ছে রিপোর্টিং স্পিচের ভার্ব প্রেজেন্ট থাকলে রিপোর্টেড ভার্ব নো চেঞ্জ হবে। আমাদের কিন্তু যত ধরনের পরিবর্তন, পার্সনও কিন্তু আমরা এর ভিতরে পরিবর্তন করছিলাম, ভার্বও কিন্তু এর ভিতরেটাই পরিবর্তন হবে। এই ভার্বটা কিন্তু যে টেন্স সেই টেন্সই থেকে যাবে। তবে এই ভার্বটা পরিবর্তনের জন্য আমি তোমাকে কিছু কথা বলে দেই। কখনো আমরা যখন মনে করো সেইট থাকলে সেইট লিখতে পারি, সে থাকলে সে লিখতে পারি, ঠিক আছে? সে থাকলে কি সে লিখতে পারি। তবে এই সের পরে যদি তোমার সে টু থাকে কোথাও, এখানে মনে করে তো পাস্ট টেন্সে আছে, যদি এখানে প্রেজেন্ট টেন্সে থাকে এবং বলে সে টু থাকলে কি হবে? টেল হয়ে যাবে, EL। আর এই সেইডের জায়গায় যদি সেইড টু বসে, তাহলে এটা কি হয়ে যাবে? টোল্ড হবে, ঠিক আছে? তুমি মানে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন লেখার সময় কখনো said to লিখতে পারবা না। অলওয়েজ said to এর পরিবর্তে told লিখতে হবে। কখনো টু শব্দটা ইনডিরেক্টের ভিতরে আনা যাবে না। সে থাকলে সে লিখতে পারো, said থাকলে said লিখতে পারো। যখনই আমাদের এখানে টু চলে আসবে, টুটাকে রাখা যাবে না। এর পরিবর্তে আমরা কি করতে পারি? টেল, say to এর পরিবর্তে টেল, আর said to এর পরিবর্তে told লিখতে হবে, ঠিক আছে? এটা জাস্ট একটা এক্সট্রা বলে দিলাম। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবো, অবশ্যই। এই টুকটাক ভুলের জন্য কিন্তু তোমরা পারা সত্ত্বেও মার্ক খেয়ে গেলো, ঠিক আছে? এই ভুলগুলো করা যাবে না। আচ্ছা, আমাদের এখানের পরিবর্তনটা আমাদের ভার্ব নিয়ে কথা হবে। আমরা আজকাল ভালোবাসাকে পরিবর্তন করে দেব, ঠিক আছে? কিভাবে পরিবর্তন করব দেখো। আমাদের এইখানে যে রিপোর্টিং স্পিচ আছে, রিপোর্টিং স্পিচের ভার্ব প্রেজেন্ট থাকলে রিপোর্টেড ভার্ব নো চেঞ্জ। এরকম কথা ছিল। আচ্ছা দেখো, আমরা দ্বিতীয় উদাহরণটার দিকে একটু নজর দিই। এই দুইটার ভিতরে আমাদের মানে পার্থক্যটা কোথায় বলতো? পার্থক্যটা হচ্ছে এখানে। আমাদের এই যে রিপোর্টেড ভার্বটা যদি আমাদের রিপোর্টিং ভার্বটা যদি তোমার প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্স না সে কি প্রেজেন্ট টেন্স, যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে নো চেঞ্জ হবে। তাহলে যদি আমরা এটাকে পরিবর্তন করি তাহলে কেমন হয় বলতো? এইখানে আমরা প্রেজেন্ট টেন্স দেখবো যে আমাদের এইখানে কমা কোটেশনের বাইরের ভার্বটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্টে আছে। প্রথমে আমাদের এটা চেক করতে হবে। প্রথমে কিন্তু আমরা পার্সনের চেক আগে শিখে ফেলছি। পার্সন চেক করার পরে আমরা ভার্ব চেক করব। কিভাবে? প্রথমে তাকাবো যে আমাদের এইখানে অর্থাৎ কমা কোটেশনের বাইরের ভার্বটা কি আছে, প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে। যদি ভাইয়া পাস্টে মানে প্রেজেন্ট হয়ে যায়, যদি এটা প্রেজেন্ট হয়ে যায় তাহলে আমাদের এই ভার্বটাকে কোনো পরিবর্তন করা লাগবে না, তখন এটা কি হয়ে যাবে? নো চেঞ্জ। তাহলে আমরা যদি লিখে দেই কিভাবে হবে? আমাদের রিপোর্টিং ভার্ব আরবি সরলে লিখতেছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে এটা কি? নো চেঞ্জ। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে এটা কি? চেঞ্জ। তখন কি হবে? চেঞ্জ হবে। চেঞ্জ যেমন কিভাবে হবে সেটা আমরা পরে বলতেছি। আগে আমরা পাস্ট প্রেজেন্টের খেলাটা শেষ করে নিই। প্রেজেন্টের খেলা কিভাবে শেষ করব দেখো। এটাকে আমরা যদি আবার অ্যানসার করি, সুমনের এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যানসার করি তাহলে কেমন হবে বলো তো? সুমন says
আচ্ছা, এবার আমাদের শেষ টু আছে, আমরা শেষ টু আর লিখতে পারবো না, এর পরিবর্তে কি লিখবো? সুমন টেল। এখানে টেল হচ্ছে তোমার এস যুক্ত হবে একটা, কারণ সুমন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ভুল যেন না যায়, এগুলো কিন্তু তোমাদেরকে সব খেয়াল করতে হবে। সুমন টেলস মি, সুমন টেলস মি দ্যাট, সুমন টেল মি দ্যাট, আমার জন্য কি দেখা যায়? দেখা যাচ্ছে হয়তো। সুমন টেলস মি দ্যাট, কি বলছে ওখানে দেখো আই আছে, আমরা আগে চেঞ্জ করছি, আইরে কিভাবে চেঞ্জ করতে হবে, এখন ফার্স্ট পারসন আছে, তার মানে আমাদের কি সুমনের দিকে তাকাতে হবে, ফার্স্ট পারসন সুমনের দিকে নিয়ে আসবে। তাহলে সুমন, সুমনের জায়গায় আমরা কি লিখি? হি লিখি, সুমন লিখতে পারবো না। হি, হি লাভ মি, হি এল ও ভি এস, হি লাভস মি। আমরা কেন এখানে কিন্তু আমরা টেন্সের কোনো পরিবর্তন কিন্তু করি নাই, জাস্ট এস বাই এস যোগ করলে কিন্তু টেন্সের পরিবর্তন হয় না, এটা কিন্তু সে যে প্রেজেন্ট ছিল প্রেজেন্ট টেন্সই আছে। দেখো শুধুমাত্র হি আসার কারণে আমরা এস বাই এস যোগ করছি, এস বাই এস দিয়ে কিন্তু ভার্বের চেঞ্জ হয় না, ঠিক আছে? ভার্বের চেঞ্জ হয়েছে, টেন্সের চেঞ্জ হয়নি কিন্তু আমাদের এখানে। টেন্সের চেঞ্জ কিন্তু করা যাবে না, কারণ আমাদের কি এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা কিন্তু করি নাই। এখানে কিন্তু লাভ লিখতে পারতাম, লাভিং লিখতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, বাট করতে পারবো না, কারণ কি শুধুমাত্র এখানে প্রেজেন্টে পাইছি। এনাফ, ঠিক আছে। এবার আমাদের পাস্ট টেন্স যখন থাকবে তখন আমরা একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন করবো, সেই নিয়মটা আমরা আলাদাভাবে লিখে দেবো। আচ্ছা, এখন পাস্ট টেন্স থাকলে তো পরিবর্তন হবে, এটা তুমি বোঝো। যেমন এখানে সেইড আছে, সেইড আছে যেহেতু, তখন এই লাভ আর লাভ থাকবে না, তখন আমরা এখানে কি হবে বলতো, সেইড হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে, কারণ সেইড টু আছে না, সেইড টু আছে যেহেতু টোল্ড হয়ে যাবে, টোল্ড। সুমন টোল্ড মি দ্যাট হি, এই লাভের পরিবর্তে আমরা কি লিখবো? তখন লাভ আর লিখতে পারবো না, চেঞ্জ করে এটাকে পাস্টে পাঠিয়ে দিতে হবে, হি লাভড মি, ঠিক আছে? কি লিখতে হবে? হি লাভড মি। ওকে, তাহলে তোমরা আশা করছি বুঝতে পারছো এইটা। এখন পাস্ট টেন্স হইলে, পাস্ট টেন্স হইলে যে ভিতরে চেঞ্জ হয় এটা তো তুমি বুঝছো, বাট কখনো কখনো এইখানে পাস্ট টেন্স থাকবে, এইখানে পাস্ট টেন্স থাকবে, তবুও আমাদের কিন্তু ভিতরে ভার্বের পরিবর্তন হবে না। যেমন যদি এখানে চিরন্তন সত্য, পাস্ট যদি চিরন্তন সত্য হয়, চিরন্তন সত্য বোঝো তো, যেগুলো কখনো মিথ্যা না, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি কখনো মিথ্যা হবে? কোনো লাইন নেই। যদি চিরন্তন সত্য হয় তবে, যদি চিরন্তন সত্য হয় তবে নো চেঞ্জ। কোনটা চিরন্তন সত্য হবে? কমা কোটেশনের ভিতরের অংশটা যদি চিরন্তন সত্য হয়, ঠিক আছে? ম্যান ইজ মর্টাল, এটা কিন্তু কখনোই মিথ্যা হবে না, মানুষ যে মরণশীল সবাই জানে, অলওয়েজ রাইট, অলওয়েজ ট্রু, ওই ধরনের কোনো একটা সেন্টেন্স যদি থাকে তাহলে সেটা আমাদের এই দিকে কি আছে না আছে নো ম্যাটার, জাস্ট আমাদের ভার্বের কোনো পরিবর্তন হবে না, কোনো ভার্বের পরিবর্তন ঘটবে না, ঠিক আছে? আচ্ছা, খালি প্রেজেন্ট নো চেঞ্জ, পাস্ট চেঞ্জ। কারণ পাস্টে কিভাবে চেঞ্জ করতে হবে চলো সেটা দেখে আসি। পাস্টটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, পাস্টটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? পাস্ট ইজ চেঞ্জড, এটা মুছে ফেলছি। আচ্ছা, পাস্ট থাকলে প্রেজেন্টের কাহিনী শেষ, আমরা পাস্টে চলে আসছি। দেখো কি কিভাবে চেঞ্জ করতে পারি। যদি আমাদের ডিরেক্ট স্পিচ, এইগুলোর ভিতরে কিন্তু এগুলো কিন্তু সব আমাদের কমা কোটেশনের ভিতরের কাহিনী। কমা কোটেশনের ভিতরে যদি ভার্ব অন থাকে তাহলে আমরা অ্যানসার লেখার সময় ভার্ব টু লিখবো, ঠিক আছে? প্রেজেন্টে থাকলে পাস্টে লিখবো। যদি অ্যাম ইজ আর থাকে, কি থাকে? অ্যাম ইজ আর থাকে কমা কোটেশনের ভিতরে, তাহলে ওয়াজ কমা ওয়ার লিখবো। তারপরে হ্যাভ আর হ্যাজ যদি থাকে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে অ্যানসার লেখার সময় হ্যাড লিখবো। হ্যাভ বিন বা হ্যাজ বিন যদি থাকে তাহলে অ্যানসার লেখার সময় হ্যাড বিন লিখবো। যদি কমা কোটেশনের ভিতরে, কমা কোটেশনের ভিতরে পাস্ট টেন্সে কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা আমরা কিভাবে লিখবো জানো? ভার্বের আগে একটা হ্যাড যোগ করবো অ্যানসার লেখার সময়, লিখে সেই ভার্বটাকে আমরা ভি3 করে দেবো, ভি3 করে দেবো, পাস্ট পার্টিসিপল করে দেবো। তারপরে যদি ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে কি থাকবে? ভিন,
ভার্বের সাথে আইএনজি। মনে করো আমাদের যে কমোকন্ডিশন আছে সেই কমোকন্ডিশনের ভিতরে ওয়াজ ওয়ারের কিছু একটা আছে, মনে করো আছে ওয়াজ রিডিং, ওয়াজ ইটিং, এই ধরনের কোনো একটা কিছু আছে। সেই ওয়াজ রিডিং বা ওয়াজ ইটিং এর পরিবর্তে আমরা কি লিখতে পারি জানো? হ্যাড বিন। ওয়াজ ওয়ারের পরিবর্তে লিখবো হ্যাড বিন, আর শেষে ভিআইএনজি থাকবে। ভিআইএনজি ভিং মানে বোঝো তো, ভার্বের শেষে আইএনজি যুক্ত হওয়া। এই কয়টা ভাবে আমরা পাস্ট টেন্সের ভার পরিবর্তন করব। পাস্ট টেন্স হইলে কোনটা পাস্ট টেন্স হইলে আমাদের রিপোর্টের যে ভার্বটা আছে রিপোর্টিং ভার্ব, ওই রিপোর্টিং ভার্ব আরভি এর বাইরের কমোকন্ডিশনের বাইরের যে ভার্বটা এটা যখন পাস্ট হবে তখন আমাদের ভিতরের গুলা, তাহলে ভিতরের সবকিছু কি বাইরের প্রতি নির্ভর করে, এটা কিন্তু ভিতরে চেঞ্জগুলো কিন্তু সব ভিতরে হবে। আর দেখতে হবে কোথায়? দেখতে হবে বাইরে। বাইরে দেখে ভিতরে পরিবর্তন করব আমরা, ঠিক আছে? বাইরে দেখব, দেখে ভিতরে পরিবর্তন হবে। প্রেজেন্ট হইলে তো কোনো পরিবর্তন হচ্ছে না, আর পাস্ট যদি থাকে এখানে বাইরে, তাহলে ভিতরের পরিবর্তন কেমন হবে? এই ঠিক এই নিয়মে, ঠিক আছে? আচ্ছা, আমরা প্র্যাকটিস করলে আমাদের আরো বেশি ইজি হয়ে যাবে। এইগুলো এখান থেকে লিখে নিবা, স্ক্রিনশট দিয়ে নাও বা যেভাবে হোক লিখে নিবা পজ করে। এরপরে আমাদের মডাল ভার্বগুলো কিভাবে চেঞ্জ করতে হয়? মডাল চেঞ্জ এটা আলাদা, এটা একটু ভার্বের ভিতরে বলে ভার্বগুলো একবারে লিখে দিচ্ছি একবারে। মোডাল চেঞ্জ, মোডাল আসলে কোনো কিছুর উপরে নির্ভর করে না। যদি আমাদের বাইরে আর ভি পাস্ট হয়ে যায়, আরবি যদি পাস্ট হয়ে যায়, ঠিক আছে, প্রেজেন্ট হলে তো আমাদের চেঞ্জ করা লাগবে না, বাট আরবি যদি পাস্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা মোডাল কিভাবে চেঞ্জ করব দেখো। শিয়াল আছে মনে করো, শিয়াল থাকলে হবে এস এইচ ও ইউ এল ডি, শুড। উইল আছে, হবে কি ডব্লিউ ইউ এল ডি, উড। ক্যান আছে, হবে কি কুড, ক্যান কুড। মে আছে, হবে কি এম আই মাইট। তারপরে মাস্ট আছে, হবে কি মাস্ট বা হ্যাড টু। বুঝতে পারছো? এইভাবে আমরা মডেলগুলোকে জাস্ট চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? চেঞ্জ করতে পারি। এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ। জাস্ট আমরা কি প্রেজেন্ট হিসেবে আছে এটা পাস্ট হিসেবে কনভার্ট করে দেবো, একদম ইজি কিন্তু এগুলো, একদম ইজি। আমরা কিন্তু ভার্বের চেঞ্জ করে ফেলছি, ভার্বের চেঞ্জ শেষ। আমার 2 নম্বরে যে ভার্বের চেঞ্জ ছিল এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এখন 3 নম্বরে আমরা কিন্তু লাস্টে একটা প্র্যাকটিস দেবো, প্র্যাকটিসগুলো অবশ্যই করবা। 3 নম্বরে হচ্ছে দেখো কি বলছে, সময় এবং দূরত্ব, মানে আমাদের বিবিধ পরিবর্তন ছিল। কি ছিল? একটা বিবিধ পরিবর্তন বলছিলাম না, যে বিভিন্ন ধরনের কাজকর্ম পরিবর্তন করে দেবো আমরা কিভাবে। বিবিধ পরিবর্তনটা হচ্ছে এরকম যে দেখো আমি কিছু ওয়ার্ড লিখতেছি, এইগুলো তুমি অবশ্যই লিখে নিবা। যদি তোমার প্রশ্নে এই ধরনের কোনো ওয়ার্ড থাকে তুমি সেগুলো ডিরেক্ট চেঞ্জ করতে পারবা। দিস থাকলে দ্যাট, টিএইচ ইএসি, দিস থাকলে হলো দোজ। এরকমটা প্রশ্নে পাইলে এরকম করবা, বাট প্রশ্নে যদি এরকম পাও কখনো কিন্তু কনভার্ট করে এরকম লেখা যাবে না। প্রশ্ন যদি এই সাইডের গুলো থাকে, প্রশ্ন যদি এই সাইডের গুলো থাকে কখনো এই সাইড আনা যাবে না, বাট প্রশ্ন যদি এই সাইডের গুলো থাকে, এই সাইডের গুলো থাকলে এইখানে যেতে পারবা, বাট ব্যাক করা যাবে না, ব্যাক করা যাবে না। আচ্ছা, হেয়ার, হেয়ার থাকলে কি টিএইচ ইআরই, দেয়ার। তারপরে এগো থাকলে বিফোর, এগো থাকলে বিফোর। দাস থাকলে সো, টিএইচ ইউএস, দাস থাকলে সো। নাও থাকলে দেন, নাও থাকলে দেন। অবশ্যই লিখে নিব অবশ্যই। হাইলাইট থাকলে টাইলার, এইচ আই টিএইচ ইয়ার। হাইলাইট থাকলে সামনেটা যোগ টি যোগ করে দিয়ে টিএইচ আই টিএইচ ইয়ার। হাইলাইট থাকলে টাইলার। ওকে, এই যেগুলো, এই যে আমাদের জিনিসগুলো একটুখানি প্লিজ মুখস্থ রাখবা, একটুখানি প্লিজ। এবার আরো কিছু আছে, সেটা হচ্ছে টুডে বা টু এ নাইট। এটা যদি থাকে তাহলে টিএইচ এটি, দ্যাট ডে বা নাইট হবে, ঠিক আছে? এরপরে টুমরো যদি হয় তাহলে দ্য নেক্সট, দ্য নেক্সট ডে। আরো আছে লাস্ট যদি থাকে, কোথাও যদি লাস্ট পাও তো তার আগে কি হবে? দ্য
প্রিভিয়াস। টুমরো লিখলাম, তাহলে আর ইয়েস্টারডে লিখি, EYESTERDAY, ইয়েস্টারডে যদি থাকে তাহলে আমরা কি লিখবো, দা PRIVIOUS ডে। ঠিক আছে, এরপরে টু নাইট থাকলে টু নাইট আমরা লিখছি, নেক্সট থাকলে দা ফলোইং, অথবা যদি নেক্সট থাকে, লাস্ট থাকে দা প্রিভিয়াস, আর এ থাকলে দা ফলোইং। ঠিক আছে, এইভাবে আমরা পরিবর্তন করতে পারি। এখন কাম থাকলে গো হয়, এটা একটা কথা আছে, কাম থাকলে গো হয়, এটা তোমরা আগে জানো হয়তো, তাই না? তুমি এত সময় বলছো ভাই কেন লিখতেছ না, কাম থাকলে দো হয়, গো হয়। দেখো কামের পরে, কাম এর পরে যদি মি বা আস থাকে, কামের পরে যদি অবজেক্টটা, কাম তো একটা ভার্ব, এর পরে অবজেক্ট যদি মি বা আস হয় তাহলে ক্রস, মানে কি, মানে নো সেন্স লিখে দিই, নো সেন্স। কি বলছি, কামের পরে যদি অবজেক্ট হিসেবে মি বা আসকে পাও, মি বা আস থাকে তাহলে সেটা পরিবর্তন হয় না। আর কামের পরে অবজেক্ট যদি অন্য কিছু মি বা আস বাদে আর দুনিয়া যা আছে যদি থাকে, তাহলে আমরা কি লিখবো, গো করে দেব। ক্লিয়ার? ওইখানে একটা মতান্তর ছিল বিধায় আমি এই সারির ভিতরে লিখি নাই। ঠিক আছে, তুমি বলছো ভাই সারির ভিতরে লেখে না কেন? ঠিক আছে, কারণ হচ্ছে ওইটা, এখানে কিন্তু এটা ক্যালকুলেশন আছে, যদি কামের পরে অবজেক্ট হিসেবে মি বা আস পাও তাহলে কিছু চেঞ্জ করার দরকার নেই, কাম কামই থাকবে। বাট যদি মি বা আস বাদে অন্য কিছু চলে আসে তাহলে সেটা গো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিবিধ পরিবর্তন। ঠিক আছে, এটা কি আমাদের বিবিধ পরিবর্তন। তাহলে আমাদের 3 নম্বর কাহিনীটা কিন্তু শেষ, 3 নম্বর কাহিনীটাও শেষ। এবার চলো আমরা 4 নম্বরে এবং আমাদের শেষ পরিবর্তন, আজকের ক্লাসের লাস্ট টপিক। আমরা কিন্তু বলছিলাম আজকে ন্যারেশনের জাস্ট বেসিক আলোচনা করব, ঠিক সেই বেসিক আলোচনা করতেছি, জাস্ট বেসিকই আলোচনা করতেছি। এবার চলো কি হচ্ছে, ইনভার্টেড কমার পরিবর্তন। 4 নম্বর ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমাটা তোমার এক এক ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে একরকম হয়। ইনভার্টেড কমা এক ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এক রকম হয়। আমাদের যে 5টা সেন্টেন্স আছে না, ওই 5টা সেন্টেন্স নিয়ে আমরা কিন্তু বিগত মানে আগামী ক্লাসে আলোচনা করব, সেইখানে কিন্তু তোমার আরো স্পেশালি করে করতে পারবো। বাট আমরা জাস্ট এখানে বলে দিই যে ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমা তুলে দিলে কোন সেন্টেন্সে কি হয়, শুধু সেটা একটুখানি বলে দিই। অ্যাসার্টিভ, তাহলে শর্টকাটে লিখি, অ্যাসার্টিভে হলো দ্যাট হয়, অ্যাসার্টিভে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়। ইন্টারোগেটিভ, আইএনটি, ইন্টারোগেটিভে ইফ বা হট, মানে ডব্লিউ ইজ অড, ইফ বা ডব্লিউ ইজ অড, এগুলো কিন্তু এখন ভয় পাওয়ার দরকার নেই, জাস্ট লিখে রাখবা নোটে, সিরিয়াল অনুযায়ী কিভাবে কি লিখতে হবে তাই বলতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার লেখার সময় একটু বড় করে লিখবে বানানটা, ঠিক আছে, শর্টকাটটা লিখে। অ্যাসার্টিভ ক্ষেত্রে দ্যাট, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ অথবা ডব্লিউ ইজ অড, এখানে ওয়েদারও হয়, ওসব লেখার দরকার নাই, ফাল ঝামেলা দরকার পড়লো আমরা। অ্যাসার্টিভ, তারপর হচ্ছে আমাদের ইম্পারেটিভ, আইএমপি, ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এখন ভয় পাওয়া বলছি, নেক্সট ক্লাসে এগুলো সব বিস্তারিত আলোচনা হবে। ইম্পারেটিভে টু হবে, ইনভার্টেড কমা উঠে যায়। এরপরে এক অপটেটিভ, ওপিটি, অপটেটিভের ক্ষেত্রে দ্যাট হবে, দ্যাট দুটো পেলাম। আর শেষে ইএক্সটি, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরিতে দ্যাট হবে। ওকে, এইগুলোর ভিতরে আরো অনেক কাহিনী আছে। এই ইনভার্টেড কমার পরিবর্তন তো শিখলাম, এর পরিবর্তে আমরা সেন্টেন্সের ভিতরে কোন সেন্টেন্স কেমন ভাবে পরিবর্তন করতে হবে, সেন্টেন্স পরিবর্তনটা আমরা নেক্সট দিন শিখব। বেসিক যে কাজগুলো সেগুলো কিন্তু শেষ, এইগুলো আমাদের এই পর্যন্ত আজকে কি ছিল, বেসিক আলোচনা ছিল। চলো তাহলে এই বেসিক আলোচনাগুলোর উপরে আমরা তোমাদের একটু প্র্যাকটিস দিই। এই অড সেন্টেন্সগুলো তুমি আমাকে চেঞ্জ করে দেখাবো, ঠিক আছে? দেখো, তানজিম said to his mother, তানজিম তাকে মাকে কি বলতেছে, আচ্ছা কি বলছিলাম আজকে আমরা ভেবে দেখি। I want to buy a mobile phone.
বুঝছো? তানজিম said to his mother, I want to buy a mobile phone. আমি একটি মোবাইল ফোন কিনতে চাই। আচ্ছা, নাম্বার 2 এ তুমি এটা চেঞ্জ করে দিবা, আমি কিন্তু বলবো না। আচ্ছা, আমাদের স্টুডেন্টের নাম কি কি বলছিলাম ওই সময় দেখছিলাম, তোমাদের নাম দিয়ে একটা করে দেই। প্রথমে লিজার নাম পাইছিলাম না? লিজা says her friend. Liza says her friend I have a book. একদম ইজি ইজি কিছু সেন্টেন্স দেবে, একদম ইজি ইজি। আর একজনের নাম পাইছিলাম ওই সময়, যা যা মনে আছে সেই কটার নাম লিখতেছি। ভুসা কি করে says to you are wrong. আচ্ছা, নাম্বার 4 আর কার নাম লিখা ছিল ওখানে? কি এটা 30 না কি পাইছিলাম যেন? 30। ওকে, কি করে said that, ও দ্যাট লিখলে হচ্ছে না, দ্যাট তো হবে না, পুরো দ্যাট দিলে হয়। দ্যাট কি লিখবো একটু কঠিন করে দেবো, একটু ঘুরিয়ে দেই। কোন নিয়মে দেবো বলো তো, একটা কোন নিয়মে দেবো? একটু কঠিন মতো কিছু দিতে হবে, কঠিন মতো কি দেবো খুঁজে পাচ্ছি না। ইউ শুড should not, you will come, আচ্ছা যা আছে তাই। 4টা হচ্ছে, 5 নাম্বার হচ্ছে কার নাম দেবো, কার নাম খুঁজে পাচ্ছি না। টিচার, আর কারোর নাম মনে নেই এই মুহূর্তে। টিচার আর কারণ যাদের নাম দেয় না রাগ করিস না প্লিজ, আমার এই মুহূর্তে মনে নাই। আর দু একদিন নাম দেখতে দেখতে বুঝতে হয়ে যাবে। টিচার, আচ্ছা আরেকজনের নাম মনে পড়ছে। টিচার সেই টু আদিবা ছিল না হয়তো, আদিবা, টিচার সেই টু আদিবা। কি লিখবো বলতো? কিছু একটা মনে করে নি, মনে করতে হচ্ছে honesty is the best policy. লিখলাম এই যে 5টা, 1 2 3 4 5, এই যে 5 জনের নাম আমি বলছি, মানে 5টা সেন্টেন্স দিছি, এই 5টা সেন্টেন্স চেঞ্জ করে আমাদেরকে তুমি দেখাবা, নোট করবা। নোটের পর নোটের ভিতরে এটা লিখবে না, প্রথমে জাস্ট প্রশ্নগুলো লিখে রাখবা, নোটের পরে প্রশ্নগুলো লিখে রাখবা, অ্যানসার লিখবে না। অ্যানসারটা আমার কাছে দেখে নিবা, রাফ খাতায় লিখে আমি ঠিক ভুল দেখে নেব, তারপরে শিওর হয়ে অরিজিনাল রাইটটা ওর ভাগে ভাগে লিখে দিবা প্রশ্নের মাধ্যমে আছে, ঠিক আছে? যেন কাটাছেড়া না হয়। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং এগুলো জমা দিও, যেভাবে বলছি নোট জমা দেওয়ার কথা, যারা লাইভ ক্লাসে ছিলেন না আগে তারা অন্যদের থেকে জেনে নিও। যে কি বলছিলাম যেন, যে আমাদের গ্রুপে ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে ওইখানে এই নোটগুলা যা যা আমি লিখছি বোর্ডে, এগুলো সব নোট করে ওখানে জমা দিতে হবে নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? মনে থাকে যেন। আর আমরা আজকে সমস্যার কারণে লাইভ নিতে পারি না, নেক্সট দিন থেকে কিন্তু লাইভ হবে। এবং এই যে আমরা উদাহরণগুলো দিয়েছি, উদাহরণগুলো কিন্তু তোমাদের ডিরেক্ট আমি শুনবো, যার কাছে শুনবো সেই শুধুমাত্র কমেন্ট করতে পারবে, ঠিক আছে? এমনভাবে হবে, ঠিক আছে? সেজন্য আমরা ভালোভাবে প্রিপারেশন নেব। আমাদের হাফ ন্যারেশন কিন্তু শেষ, একদম বেসিক টু মনে করো এ থেকে
তোমার এম পর্যন্ত শেষ, এ টু জেড হয় তো, এ টু এম হয়ে গেছে, এবারে আমরা এন টু জেড শেষ করবো নেক্সট দিন ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।